তো আমি আপনি শুধু মুখ বুজে বসে থাকলে হোমিওপ্যাথি কিন্তু শিখতে পারবো না। প্লিজ আমরা একটু মুখ খুলবো, শেখার চেষ্টা করব, তাহলে দেখবেন হোমিওপ্যাথি আমাদের কাছে কিন্তু কঠিন নয় এবং সোজা হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি শিখছি? আমরা শিখছি হোমিওপ্যাথিতে মায়াজম নিয়ে। দেখবেন আমি আপনি যখন মায়াজমটা একটু বুঝতে পারবো, খুব ভালো বুঝতে না পারলেও প্রাথমিকভাবে যখন আমরা একটু বুঝতে পারবো, দেখবেন ইনশাল্লাহ তাতেও আমাদের দেখবেন একবার হোমিওপ্যাথির মনে হবে হোমিওপ্যাথির একটা ধাপ আমরা এগিয়ে গেছি। তাহলে আমরা এখানে কি শিখছি? এই 10টা ভাগের আমরা শিখেছি। এই 10টা ধাপের মধ্যে আমরা ফার্স্ট আলোচনা করব 4 নম্বর ধাপ। আমাদের আজকের বিষয়বস্তু কি? রোগীর কোন অবস্থায় মায়াজম নিয়ে ভাববো। থ্যাংক ইউ ম্যাম। রোগীর কোন অবস্থায় আমরা মায়াজম নিয়ে ভাববো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। আমরা প্রথমে শিখবো না যে মায়াজম কাকে বলে, মায়াজম কত প্রকার, এগুলো আমরা ফার্স্ট শিখবো না। আমরা কখন ফার্স্ট আমরা শিখবো, আমরা কখন মায়াজম নিয়ে ভাববো, তারপরে শিখবো মায়াজম কাকে বলে, মায়াজম কখন ব্যবহার হয়, কি দেখে বুঝবো এটা এই মায়াজম, এগুলো শিখবো। ফার্স্ট আমরা দেখবো যে রোগীর কোন অবস্থায় আমরা মায়াজম নিয়ে ভাববো। নাম্বার ওয়ান আমরা কি শিখছি? কোন রোগী যে কোনো রোগের চিকিৎসা করার পর সে রোগী যখন পুনরায় একই রোগে আক্রান্ত হয়ে বারবার ফিরে আসে, তখন আপনাকে ভাবতে হবে এর কারণ কি, কেন এ বারবার চিকিৎসা দিচ্ছি উপরন্তু বারবার একই রোগ নিয়ে এ ফিরে আসছে। যখন এরকম ফিরে আসবে তখন আমি আপনি ভাববো এর পিছনে কিছু একটা কারণ আছে। সে কারণটা কি? সে কারণ হচ্ছে মায়াজম। নাম্বার 2, আমরা আবার কখন ভাববো মায়াজম নিয়ে? নাম্বার 2 হলো একই পরিবেশে বসবাস করে, একই পরিবেশে বসবাস করে কেউ অসুস্থ হচ্ছে, আবার কেউ স্বাভাবিক জীবনযাপন করছে, অথবা কেউ অসুস্থ হয়ে যাচ্ছে আবার কেউ সুস্থ থাকছে। তাহলে আমরা একই পরিবেশে বসবাস করছি, কেন এমনটা হচ্ছে? কেউ সুস্থ, লিখবো আমরা নাকি শুধু শুনে যাব? না আমি লেকচারটা দিয়ে দেবো, প্লিজ ও তাহলে আমরা শুনে যাই। প্লিজ আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আস্তে আস্তে বলছি, আমি লেকচার শিট দিয়ে দেব। আর আপনারা যে লেকচার শিট দিয়ে দেবেন, আমরা যেমন ছোটবেলায় পড়েছিলাম ওরকম করবেন না যে সব টেবিলের মধ্যে গুছানো থাকবে আর আমার খাতার মধ্যে রয়েছে। টেন্স কাকে বলে? স্যার আমার খাতার মধ্যে রয়েছে। প্রেজেন্ট টেন্স কাকে বলে? স্যার আমার খাতার মধ্যে রয়েছে। প্রেজেন্ট টেন্স চেনার উপায় কি? এ বাবা একদম মনে আসছে না, ওটা আমার খাতার মধ্যে রয়েছে স্যার। এমনটা যেন আমরা না করি, কারণ আমরা এখন বয়সে কিছুটা বড় হয়েছি। অতএব আমরা যেটুকু শিখবো সেটুকু আমাদের নগদ নারায়ণ কাজে লাগবে কালকে আমি যখন চেম্বার খুলবো। প্লিজ আপনারা একটু মনোযোগ দিয়ে কিন্তু প্রথমে শুনবেন, তারপরে অফ টাইমে যে কোনো সময়ের মধ্যে একবার রিভাইজ দেবেন নোটটা। ইনশাল্লাহ আমার আপনার অনেকটাই এগিয়ে যাব আমরা মায়াজম নিয়ে। তাহলে আমরা ফার্স্ট কি শিখলাম? 1 নম্বর আমরা শিখলাম কি, একই রোগ নিয়ে একটা পেশেন্ট, প্লিজ মাইক্রোফোন বন্ধ রাখবেন। একই রোগ নিয়ে একটা পেশেন্ট বারবার ফিরে আসছে চিকিৎসা করার পরেও। আর নাম্বার 2 আমরা কি শিখেছি? একই পরিবেশে আমরা বসবাস করছি। কথায় বলছি আমি আপনি যে পাড়াতে বাস করছি সেখানে আমরা 20টা পরিবার আছি। তাহলে একই পরিবেশে বাস করছি, কেউ সুস্থ আছে, আবার কেউ স্বাভাবিক জীবনযাপন করছে,
কেউ বা অসুস্থ হচ্ছে, আবার কেউ সুস্থ থাকছে। এর পিছনে এর কারণ কি? কেউ অসুস্থ, কেউ ভালো, কেউ স্বাভাবিক জীবনযাপন। এতগুলো কেন? আমরা তো একই পরিবেশে বাস করছি। এরকমটা হওয়ার কারণ কি? এইরকম যখন হবে তখন আমি আপনি মায়াজম নিয়ে ভাববো। নাম্বার 3, বংশগত কারণে কোনো রোগ চিররোগে রূপান্তরিত হলে, বংশগত কারণে কোনো রোগ চিররোগে রূপান্তরিত হলে ওই রোগের মূল্যচ্ছেদ করতে আপনাকে বিচার করে দেখতে হবে উক্ত রোগের মূলে কি আছে। সোরা, সিফিলিস, সাইকোসিস না টিউবারকুলার, কোন দোষটি বিদ্যমান। তখন আমরা ভাববো এইগুলো থাকার কারণে এই মায়াজম গুলো যত সম্ভব একে নাম্বার 4, রোগীর চিকিৎসা চলছে, ওষুধে কাজ করছে। একটা রোগীর চিকিৎসা চলছে এবং আমি যে রিমেডি দিয়েছি সেই রিমেডি কাজ করছে, কিন্তু হঠাৎ নির্বাচিত ওষুধে কাজ করছে না। তখন আমার আপনাকে ভাবতে হবে এর কারণ কি। আমি যে পেশেন্টকে ওষুধ দিয়েছিলাম, ওষুধই তো পেশেন্ট প্রতিবারে আসছে আর বলছে আমি খুব ভালো আছি ডাক্তারবাবু, আমি খুব ভালো আছি ডাক্তারবাবু, আমি খুব ভালো আছি। হঠাৎ পেশেন্ট এসে বলছে ডাক্তারবাবু এইবারে ওষুধটা খেলাম না, কিছু ভালো বুঝতে পারছি না। তাহলে আমার আপনার ভাবতে হবে যে আমি একই সুনির্বাচিত মেডিসিন দিচ্ছি, তাহলে এতদিন একটা পেশেন্ট সুস্থ ছিল, এখন পেশেন্ট আর আরাম বুঝতে পারছে না। তখন আমার আপনার ভাবতে হবে এর পিছনে মায়াজম কাজ করছে। নাম্বার 5, রোগীর চিকিৎসা চলছে, আবার ওষুধেও কাজ করছে, তবে খুব ধীর গতিতে। পেশেন্ট যে সুস্থ হচ্ছে এটা খুব ধীর গতিতে সম্পন্ন হচ্ছে। তখন আপনাকে আমাকে ভাবতে হবে এর পিছনের কারণ কি। কেন না এত ধীর গতিতে কাজ করছে বা কেন পেশেন্ট, মেডিসিনটা এত ধীর গতিতে কাজ করছে কেন? আমি তো সুনির্বাচিত মেডিসিন দিয়েছি। তো ধীর গতি কাজ করার কারণ হলো মায়াজম। তখন আমি আপনি ভাববো মায়াজমের কথা। এগুলো দেখবেন আমি আপনি যখন চেম্বারে বসবো এইরকম প্রতিনিয়ত সমস্যার মধ্যে পড়বো। তো যখন আমরা এইরকম টাইপের সমস্যার মধ্যে পড়বো তখন আমি আপনি মায়াজম নিয়ে তখন ভাববো। নেক্সট, নাম্বার 6, রোগীর চিকিৎসা চলছে, ওষুধে কাজ করছে, রোগীর বর্তমান কষ্টের উপরে উপশম হচ্ছে, কিন্তু রোগীর মানসিকভাবে প্রশান্তি পাচ্ছে না। তাহলে আমরা এটা কি বললাম? রোগীর চিকিৎসা চলছে, আমি যে রিমেডি দিয়েছি সেই রিমেডিটা কাজও করছে, কিন্তু রোগী বর্তমান কষ্টের উপশম হচ্ছে বটে, কিন্তু রোগীর মানসিকভাবে প্রশান্তি পাচ্ছে না। এ সময় আমি এবং আপনাকে ভাবতে হবে রোগী যে মায়াজমে আক্রান্ত, ওষুধটি সেই মায়াজম কি কভার করছে না করছে না। তখন আমি আপনি একটু মায়াজম নিয়ে ভাববো। নাম্বার 7, আমরা কি নিয়ে কখন আবার মায়াজম নিয়ে ভাববো? বলা হয়েছে একই সঙ্গে জন্ম হওয়া শিশু
দেখা গেল আমি আপনি যে গ্রামে বা যে ওয়ার্ডে বসবাস করছি, সেই ওয়ার্ডে বা সেই গ্রামে বা সেই পাড়ায় একই সাথে বেশ কিছু শিশু জন্মেছে। সেই শিশুদের মধ্যে দেখবেন একটা শিশু খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, একজন শিশু স্বাভাবিক গতিতে বাড়ছে, অন্যজন খুব ধীর গতিতে বাড়ছে, আর একজন কিছুটা বৃদ্ধি হয়ে আর বাড়ছে না। তখন আমার আপনাকে ভাবতে হবে এর পিছনে কারণ কি? না, কারণটা হলো মায়াজম। তাহলে আমরা এটা কি শিখছি? নাম্বার 7 এ একই সঙ্গে জন্ম হওয়া শিশু একজন দ্রুত বৃদ্ধি পাচ্ছে, একজন স্বাভাবিক গতিতে বাড়ছে, অন্যজন খুব ধীর গতিতে বাড়ছে, আর একজন কিছুটা বৃদ্ধি পাওয়ার পরে আর বাড়ছে না। তখন আপনাকে ভাবতে হবে এত রকম হওয়ার কারণ কি? আমরা তো একই পরিবেশে আছি, একই গ্রামে বাস করছি, একই আবহাওয়ার মধ্যে আমরা আছি, এমনটা হওয়ার কারণ কি? এটা আমরা আপনাকে ভাবতে হবে, নাকি এর পিছনে কোনো মায়াজম গাট করছে। নেক্সট, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? প্লিজ বলবেন কেউ। না স্যার, বুঝতে থ্যাংক ইউ। পারছি। সাউন্ড কেটে কেটে যাচ্ছে না তো? স্যার আজকে কথা সম্পূর্ণ না, ক্লিয়ার বুঝাচ্ছে স্যার। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। নাম্বার 8, নাম্বার 8 আমরা কখন মায়াজম নিয়ে ভাববো? সেখানে বলছে একই মায়ের গর্ভে জন্ম। দেখবেন আমার মায়ের আমরা 2-3 ভাই বা 2-3 বোন এরকম আমরা হয়েছি। তাহলে দেখুন, মা একটা, আমার মা এবং আমার পাড়ায়তে বসবাস করছে। ভাষাটা গুরুত্ব দিন। একই মায়ের গর্ভে জন্ম, একই সাথে বসবাস। তাহলে আমরা একই মায়ের থেকে জন্ম হয়েছি, একই বাড়িতে বসবাস করছি, কিন্তু একজন দুধ খেতে দুধ খেলে ভালো থাকে, আর একজন বাবু দুধ দুধ খেলে পেট খারাপ করে, অন্যজন দুধ খেতেই চায় না। এরকম হওয়ার কারণে আমার আপনাকে ভাবতে হবে এমনটা কেন হচ্ছে। আমরা তো একই মায়ের জন্ম, একই বাড়িতে বসবাস করছি, একই পরিবেশে বসবাস হয়েছে। মা কিন্তু বলবে আমার এই 3টে বাবু 3 রকম সিস্টেম। কেউ দুধ খেলে অস্বস্তি হয়, কেউ দুধ ভালোবাসে, কেউ দুধ খেতে চায় না। এমনটা এরকম বৈষম্য হওয়ার কারণ কি? তখন আমার আপনার হোমিওপ্যাথ ফিজিশিয়ান হিসাবে আমার আপনাকে ভাবতে হবে এর পিছনে কিছু তো একটা জাদুগিরি কারবার আছে, সেটা হলো মায়াজম। নেক্সট, নাম্বার 9, একই মায়ের গর্ভে জন্ম, একই সাথে বসবাস, কিন্তু একজন অনেক কথা বলে, আর এক অন্য ভাই বা বোনকে প্রশ্ন করলে সে জবাব দিতে চায় না। আবার কেউ খুব কম কথা বলে, অন্যজন আবার শান্ত, আবার কোনো ভাই বা বোন প্রচুর রাগী। তাহলে আমরা এখানে কি শিখছি? একই মায়ের গর্ভে জন্ম, একই সাথে বসবাস, কিন্তু একজন অনেক কথা বলে, আর একজন প্রশ্ন করলে জবাব দিতে চায় না। সে কম কথা বলে, আর একজন শান্ত, অন্যজন আবার রাগী। একজন শীর্ণকার, রোগা পাতলা, অন্যজন মৃৎপ্রবণ, মোটাসোটা।
কোনো একটা ভাই বা বোন মেধাবী, অন্যজনের মেধা কম, এই সব ক্ষেত্রে আমার আপনাকে ভাবতে হবে এর পিছনে কারণ কি, এতগুলো বৈষম্য হয় কেন? আমার মা তো, আমরা একটা মায়ের গর্ভে জন্মেছি, একই পরিবেশে বসবাস করছি, এমনটা হচ্ছে কেন? কোনো ভাই কথা বলতে চায় না, কোনো ভাই বেশি কথা বলে, কোনো ভাই বা বোন রাগী, কোনো ভাই বা বোন শান্ত, কেউ রোগা পাতলা, আবার কেউ একটু মোটা সোটা, এমনটা বৈষম্য কেন হচ্ছে? তখন আমার আপনার ভাবতে হবে এর পিছনে তো কিছু একটা কাজ করছে, সেটা কি? মায়াজম। নেক্সট, নাম্বার 10, একই মায়ের গর্ভে জন্ম, একই সাথে বসবাস করে, কিন্তু একজনের শরীর প্রায় সব সময় খোস পাঁজরা লেগেই থাকে, আর একজনের মুখের বারবার ঘা হয় আবার সারে, আবার ঘা হয় আবার সারে, কিংবা শরীরের কোথাও আঁচড় লাগলে, সামান্য কিছু একটু কেটে কুটে একটু ক্ষত যদি তৈরি হয়, সামান্য আঁচড় লাগলে কারোর, কোনো ভাইয়ের দেখবেন সহজে একটা বড় ক্ষত তৈরি হয়ে যাচ্ছে, অন্যজনের আবার হাতে বা পায়ে আঁচিল, টিউমার, বা কারোর অর্শ, আবার কোনো একজনের প্রায় সময় ঠান্ডা লেগে যায় এবং সেই ঠান্ডাটা সহজে সারতে চায় না। এমন ব্যতিক্রমী সমস্যা দেখলে আমি আপনি ভাববো এমনটাই কেন হচ্ছে? এর পিছনে যিনি কাজ করছে সেটা হলো কি না, মায়াজম। তো আমি আপনি এইরকম পরিস্থিতি যখন আসবে, তখন আমি আপনি মায়াজমের কথা ভাববো। নেক্সট, 11, নাম্বার 11, আমরা আবার কখন রোগীকে মায়াজম নিয়ে ভাববো? এখানে বলছেন রোগীকে সম্পূর্ণভাবে তরুণ কিংবা চিররোগ থেকে স্থায়ীভাবে মুক্তির জন্য তাকে প্রয়োজন, যাকে না হলে রোগী রোগ থেকে চিরস্থায়ী মুক্তি হওয়া সম্ভব নয়। এই মুক্তি হওয়ার জন্য আর পুরোপুরি কিওর একটা পেশেন্টকে সুস্থ করার জন্য আমি আপনি মায়াজম নিয়ে ভাববো। নেক্সট, আমরা আবার কি শিখবো, আবার কোন পরিস্থিতি মায়াজম নিয়ে ভাববো? নাম্বার 12 বলা হচ্ছে রোগীর চিকিৎসা কতদিন চলবে বা চিকিৎসা কোথায় গিয়ে শেষ হবে তা জানতে হলে আমার আপনাকে এই মায়াজম বিষয়ে যে একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্ট নিয়ে আমি আপনি চিন্তা করব। এই যে 12টা নাম্বার 12টা ধরে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এই 12টা পরিস্থিতি যখন আমার আপনার সামনে আসবে, তখন আমি আপনি মায়াজম নিয়ে চিন্তা ভাবনা করব। প্লিজ, বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? স্যার লাস্টের লাইনটা আরেকবার যদি বলতেন, ওটা একটু কম বুঝছি স্যার। 12টা কি বলেছি? ওখানে বলেছে রোগীর চিকিৎসা কতদিন চলবে আর চিকিৎসা কোথায় গিয়ে শেষ হবে। একটা পেশেন্ট এসে বলছে, ডাক্তারবাবু আমি তো ওষুধ খাচ্ছি, আবার কখনো দেখা যাচ্ছে কখনো আসছে, এই যে রুগীটার যে শেষ অবস্থা আর কোথায় গিয়ে শেষ হবে, আমার তখন আপনার ভাবতে হবে যে আমরা যদি শেষ পর্যন্ত ওকে মায়োসমেটিক ট্রিটমেন্টের মাধ্যমে যদি পুরোপুরি কিওর করতে না পারি,
তাহলে কিন্তু ও পেশেন্ট যে রোগ নিয়ে ভুগছে ওই রোগটা আবার বারবার ফিরে আসতে পারে। এই যাতে বারবার ফিরে আসতে না হয় আর এই কিওটা যাতে পুরোপুরি শেষ হয় সেটাই ভাবার জন্য আমার আপনার মায়াজমের কথা চিন্তা করতে হবে। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। জি স্যার, জি স্যার। আমাদের ক্লাস বুঝতে যদি অসুবিধা হয় বলবেন প্লিজ। এই পর্যন্ত বুঝতে যদি অসুবিধা হয়, এইরকম ভাবে আমি 10টা ধাপে 10টা ক্লাস নেব। ইনশাল্লাহ আমি আপনি প্রাথমিক লেভেলে মায়াজম চিনতে পারবো। আর এই ক্লাসের সাথে সাথে আমরা লেকচার শিটও দিয়ে দেব। প্লিজ কোনো অসুবিধা হচ্ছে কিনা, ক্লাস কেমন লাগছে প্লিজ। জি স্যার, কোনো অসুবিধা হচ্ছে না, সুন্দর হচ্ছে স্যার, চালিয়ে যান প্লিজ। তাহলে কি কোনো জানার অসুবিধা হচ্ছে কি, প্রশ্ন কি কিছু আছে না প্লিজ স্যার। বলবেন। কোনো প্রশ্ন নেই? তাহলে আমি এবার আপনাকে বলছি, আমরা যতটা আলোচনা করলাম উত্তর দেওয়ার চেষ্টা করবেন, গুলিয়ে যাক, ধারাবাহিক দরকার নেই। আর পুরো আমি যেভাবে বলেছি সেইভাবে যে বলতে হবে এমনও দরকার নাই। আমরা যেহেতু এখন কথা বলা শিখছি, আমরা কি কথা যে বলা শিখছি তখন কি আমরা ভাবি এটা প্রেজেন্ট টেন্সে হচ্ছে না, পাস্ট টেন্সে হচ্ছে না, ফিউচার টেন্সে হচ্ছে, আর এটা হচ্ছে ইনডিফিনাইট টেন্স হচ্ছে না, কন্টিনিউয়াস টেন্স হচ্ছে না, পারফেক্ট টেন্স হচ্ছে না, বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, এত কিছু আমরা ভাবি? প্লিজ আমরা কেউ ভাবি না। আমরা কথা বলার দরকার, কথা বলতে শুরু করি। ও ও ও বুহ বুহ বুহ, মা মা মা, মা আমার পাশে থাকতে হবে, বলো মা, বলো মা, বা বা বা, মা তখন বলে দিচ্ছে বলো বাবু, বাবা বাবা। আমি আপনি ছোটবেলায় বলতে শুরু করছি বাবা বাবা, মা মা, মা মা। ঠিক এমন ভাবে কথা বলতে শিখেছি না? ঠিক আমি আপনি এই প্রাথমিক ভাবে এই কলা কৌশলে আমি আপনি হোমিওপ্যাথি শিখবো, কেস টেকনিক শিখবো, রেপার্টরি শিখবো, ফিলোজফি শিখবো, মায়াজম শিখবো। আমাদের কাছে হোমিওপ্যাথিটা একটা সহজ রূপ আমরা তৈরি করব, যাতে আমি আপনি খুব সহজে হোমিওপ্যাথিকে চিনতে পারি। আর আমার এই যে কলা কৌশল আপনাদের ভালো লাগে কিনা প্লিজ। জি স্যার, সুন্দর হচ্ছে আলোচনা। জি স্যার, সুন্দর স্যার। উপকৃত হবে এভাবে। তো আমরা এইভাবে বেশ কিছু হোমিওপ্যাথিক প্রিন্সিপাল গুলো শিখে নেব। আর যে প্রিন্সিপাল গুলো দেখবেন এগুলো শুধু শিখে আমরা রেখে দেবো না, দেখবেন শিখে নিয়ে যখন আমরা মার্কেটে নামবো, ডাক্তারি করতে শুরু করব, দেখবেন প্রতিদিন আমার আপনার এগুলো কাজে লাগছে। প্রতিদিন কেস টেকিং করবে, আরে রুগী এলে তো আপনাকে কেস টেকিং করতে হবে, তাই না স্যার? রুগী এলে আপনার ওষুধ নির্বাচন করতে হবে, তো আপনার তো করতেই হবে। পেশেন্ট আপনার, আপনি ওষুধ দিলেন, তারপরের দিন পেশেন্ট এসে কি বললো আপনাকে পর্যবেক্ষণ করতে হবে না? সম্ভাব্য প্রতিক্রিয়া ক্রিয়া কি আসবে, এগুলো কাজে লাগবে না? প্রতিদিন কাজে লাগবে। আর কি আমরা ভাববো না, কেস টেকিং শিখলাম, পর্যবেক্ষণ গুলো শিখলাম, হোমিওপ্যাথি ফিলোজফি গুলো শিখলাম, আর তার সাথে মায়াজম শিখলাম, তার সাথে আর কি শিখবো, রেপার্টরি শিখবো। আরে হোমিওপ্যাথিতে মেটেরিয়া মেডিকা ছাড়া তো কোনো কথাই নেই। মেটেরিয়া মেডিকা তো 100% পড়তেই হবে। মেডিসিনকে আমরা আমরা আমাদেরকে চিনতেই হবে। সেই মেডিসিন পড়ার কৌশল আমি আবার একটা তৈরি করেছি। কি? কত কলা কৌশলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা মেডিসিন পড়বো, বিভিন্ন আইটেমে। তাতে দেখবেন যখন আমি আপনি মাংসকে মাংস কষা করে খাচ্ছি, একবার কাবাব করে খাচ্ছি, একবার ভুনা করে খাচ্ছি, কত আইটেমে যখন খাচ্ছি, তখন মাংসের স্বাদটা যেন আলাদা টেস্ট লাগে। ঠিক অনুরূপ ভাবে আমি আপনি কি করব,
মেডিসিন গুলোকে বিভিন্ন কলা কৌশলে পড়বো, কখনো পড়বো কি নোট আকারে পড়বো, দেখবেন মজা লাগবে। আরে কি নোটটা কি, কি মানে কি, চাবি, মূল জিনিস, মূল জিনিসটা যখন আমি আপনি পড়বো দেখবেন বিশাল মজা। ঠিক একরকম ভাবে পড়লাম। তারপরে একবার পড়লাম পিকুলিয়ার লক্ষণ। আরে প্রতিটা মেডিসিনে দেখি তো পিকুলিয়ার লক্ষণ। সালাউদ্দিন সাহেবের সঙ্গে আলোচনা করছিলাম, আমার মেয়ে আলিয়া, ওকে বললাম কয়েকটা লক্ষণ বললাম যে আলিয়া তুমি স্যারকে শোনাও তো, অখাদ্য কুখাদ্য খেতে খুব পছন্দ করে, আরো কিছু কার্বোভেজের 2-4টা সিমটম বললাম। তো স্যারকে শুনিয়ে দিল এটা কার্বোভেজের। তা আমি ওকে বললাম যে তুমি এটা বুঝেছো কার্বোভেজের, এবার থেকে তুমি একটু শিখে নাও কার্বোভেজের হাত পা ঠান্ডা থাকে আর মাথা বা কপাল ঘাম হয়, গরমে ঘাম হয়, আর সেই ঘামটা হয় ঠান্ডা। তুমি এটা কার্বোভেজের সিমটা মনে রাখতে পারবে না? ও বলি ইনশাল্লাহ আমি পারবো স্যার। তো সালাউদ্দিন স্যার প্রশ্ন করলো, আলিয়া মা বলো তো, হাত পা ঠান্ডা আর মাথাটা গরম থাকে এবং মাথার ঘামটা থাকে ঠান্ডা, সাথে অখাদ্য কুখাদ্য খায় আর তার সাথে বাতাস পছন্দ করে এবং মুক্ত জায়গা থাকতে পছন্দ করে, কি বলতো? ও বলে দিল কার্বোভেজ। তো আমি আপনি যখন কি নোটটা পড়ি একটু হালকা মাথায় রাখতে পারবো, তখন আমি তার সাথে পড়ে নেবো পিকুলিয়ার লক্ষণ, দেখবেন ইনশাল্লাহ আমার আপনার মাথায় ধরে থাকতে পারছি। আবার কি পড়লাম, মেডিসিনকে নিয়ে আপনাদের ওই একটা আলী একটা বই আছে না, রোগীর পর্যবেক্ষণ, ও অসাধারণ বই, আপনারা পড়লে ভুলতে পারবেন না। মনে হয় যেন আমি যে বিছানায় শুই বইটা নিয়ে বগলে বগলে ঘুরি, ওই এক মজার বই। যার যার যে সমস্ত স্যারদের কাছে আছেন তো অবশ্যই জানেন ওনার ওই বইগুলোর স্বাদটা কি। আর যে সমস্ত স্যার বা ম্যাম গল্প শুনতে, গল্প পড়তে খুব ভালো লাগে, আপনাদের প্রত্যেকে রিকোয়েস্ট করব এই আলীর রোগীর পর্যবেক্ষণ বইটা কিনে নেবেন, দেখবেন ওই একটা দারুণ স্বাদের বই। প্রতিটা মেডিসিন খুব সহজে আমি আপনি চিনতে পারবো। তো আমরা চেষ্টা করব বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন দিক থেকে মেডিসিনকে চেনা, মেডিসিন বোঝা, মেডিসিন বুঝে নিয়ে পেশেন্টকে অ্যাপ্লাই করা, এটা আমরা শিখলাম। আর একটা আমরা কি শিখলাম, আমরা শিখবো রেপার্টরি। বেশ কিছু স্যার রেপার্টরির বিরোধী না, আমরা কিন্তু ওরকম বিরোধী হব না। কেন? আমরা এখানে আলোচনা করেছি যে হোমিওপ্যাথির আমরা অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, প্র্যাকটিশনার মেডিসিন এগুলো তো 100% শিখতে হবেই, এটা একটা প্রাইমারি লেভেল। আপনি এগুলো যদি না রপ্ত করতে পারেন, একটা পেশেন্ট এসে বললো জানেন ডাক্তারবাবু আমার লিভার রিজিয়ন ওখানে একটু যন্ত্রণা করছে, তা আমি আপনি যদি লিভার রিজিয়ন কতদূর থেকে কতদূর পর্যন্ত যদি না আছে লিভারটা, সেই অ্যানাটমিক্যাল পার্ট যদি না জানি, তাহলে এটা লিভারের সমস্যা না আদার্স অন্য জায়গায় কি সমস্যা, কি বুঝবো বলুন তো? তো সেই কারণে তো আমার আপনার তো অ্যানাটমি ফিজিওলজি মাস্ট দরকার, তাই না? তো এগুলো প্রাথমিক জানতেই হবে, না জানলে আমি আপনি ডাক্তারি করতে পারবো না। কিন্তু হোমিওপ্যাথির যে স্তম্ভ, সেই স্তম্ভটা হলো 3টে। একটা হচ্ছে 1 নাম্বার 1 মেটেরিয়া মেডিকা, আমার আপনার মাস্ট জ্ঞান থাকতে হবে। নেক্সট জ্ঞান থাকতে হবে রেপার্টরি। নেক্সট জ্ঞান থাকতে হবে হোমিওপ্যাথি ফিলোসফি, মানে অর্গানন অফ মেডিসিন। এই 3টে সাবজেক্টে আমি আপনি কোনোটাই যদি দুর্বল হই, তাহলে